पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। ভালো খারাপ এই দুটো নিয়ে মানুষের জীবন। মানুষের জীবনে যেমন একদিকে কিছু ভালো দিক রয়েছে, সেরকমই কিছু খারাপ দিকও রয়েছে। কিন্তু ভালো খারাপ দুটোর মিশ্রণে কিন্তু আমাদের জীবন চলতে থাকে। কিন্তু আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসে তখন আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি। সেই খারাপ সময় থেকে কিভাবে বেরিয়ে আসব তার কোনো পথ খুঁজে পাই না। আর এই সময়ের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি সবসময় আপনাদের জীবনে খারাপ সময় থেকে বেরিয়ে আসার একটা সঠিক গাইডলাইন আমাদের দিয়ে থাকেন এবং সেই গাইডলাইন অনুসরণ করে যারা এগিয়ে চলেন তারা কিন্তু জীবনে অনেক পথে সাকসেস হয়েছেন এবং অনেক বাধা বিঘ্ন কাটিয়ে জীবনের পথে এগিয়ে চলেছেন এবং তিনি সবসময় সবার পাশে থাকেন এবং বহু মানুষ যার কাছে এসে উপকৃত হয়েছেন এবং যিনি দীর্ঘ বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন এবং ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই স্যারের অনুষ্ঠান মানে আপনারা জানেন যে একটা সঠিক গাইডলাইন পেয়ে যাওয়া এবং কোন পথে চললে, কিভাবে চললে, কি করলে আমরা জীবনের সফলতা পাবো অথবা জীবনের সমস্যাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো সেই সঠিক পরামর্শ স্যার সবসময় আপনাদেরকে দিয়ে থাকেন। আর আমরা প্রতি পর্বে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যে আলোচনাগুলো আপনাদের জীবনে বিভিন্নভাবে কাজে আসে। আর গত পর্বে আমরা বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই আলোচনা আমাদের সম্পন্ন হতে পারে। আজও বুধাদিত্য যোগ নিয়ে আমরা আলোচনা করে নেব স্যারের সঙ্গে। স্যার, কি বলবেন এই বুধাদিত্য যোগ নিয়ে? আমরা গত সপ্তাহে গুরুচণ্ডাল যোগ নিয়ে একটু আলোচনা করেছিলাম। হ্যাঁ, গুরুচণ্ডাল যোগ শেষ হওয়ার পর আমরা বুধাদিত্য যোগটা শুরু করেছিলাম, কিন্তু বুধাদিত্য যোগটা আজকে কমপ্লিট করার চেষ্টা করছি। বুধাদিত্য যোগ নিয়ে একটু প্রথমে একটু দু চার কথা বলে নি। সেটা হচ্ছে বুধ আর আদিত্য, মানে বুধ এবং রবি, আচ্ছা, সূর্য, এই দুটো গ্রহ যদি একসঙ্গে অবস্থান করে তখন এই যোগটা ক্রিয়েট হয় বা তৈরি হয়। এই যোগের নাম দেওয়া হয়েছে বুধ আর আদিত্য, বুধাদিত্য যোগ। এই যোগটা আগেও আমি বলেছিলাম, আগের এপিসোডেও আমি বলেছিলাম যে এই যোগটা জেনারেলি বেশি সংখ্যক জাতক জাতিকার চার্টেতেই দেখা যায়, কারণ রবি আর বুধ খুব পাশাপাশি যায়, ওরা খুব একটা দূরত্ব তো হয় না। কাজেই সেই কারণে এই দুটো মানে বুধ আর রবি খুব বেশিরভাগ সময় একসঙ্গে অবস্থান করে এবং বুধাদিত্য যোগটা সেই ন্যাটাল চার্টে দেখা যায়। কিন্তু এই বুধাদিত্য যোগটা যতটা দেখা যায় ততটা কি রেজাল্ট সেরকম ভাবে দেয়? বুধাদিত্য যোগ হলে তার মানে নানা রকমের নানা জিনিসের এবং কমফর্টের মধ্যে সে থাকবে, সে রিচ হবে, সে এডুকেশনে ভালো হবে, তার কেরিয়ার ভালো হবে, সে ফেমাস হবে,
নানা দিক দিয়ে। কাজে এইটা যোগটা হলেই কি জাতক জাতিকার জীবনে এই সব ঘটনাগুলো হচ্ছে? কারণ আমরা কিন্তু সেটাই শুনে এসেছি যে মানে বুধাদিত্য যোগ মানে সে মানে বিশাল বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সে মানে কেরিয়ারে বিশাল সাকসেস পাবে, একটা বড় জায়গায় পৌঁছতে পারবে, মানে ভালো বলে সেটাকে আমরা জেনে এসেছি। এটা তো জেনারেল কথা, বুধাদিত্য যোগ হলে এরকম যেটা আপনি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কি সেটা দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাকে বলছি, বুধাদিত্য যোগটা যতটা হওয়ার কথা ততটা কিন্তু সেরকম ভাবে রেজাল্ট দিচ্ছে না। আচ্ছা, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, সেটা কি এখনো ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে সবার ক্ষেত্রে যে খুব ভালো হবে সেরকম নয়, মানে কিছু কিছুর জন্য যে ভালো বা কিছুর জন্য খারাপ? হ্যাঁ জেনারেলি তো সেসব তো আছেই, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যেখানে এই যোগটা খুব একটা ভালো হওয়ার কথা নয়, যে ঘরগুলোকে আমরা দুস্থান বলি, যে ঘরগুলোকে আমরা স্ট্রিক হাউস বলি, যে ঘরগুলোকে আমরা মানে ছিদ্র বলি, যে ঘরগুলো খুব বাজে ঘর, দুস্থান, সেই ঘরগুলো হচ্ছে 6, 8, 12। আচ্ছা, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, এই তিনটে ঘরের মধ্যে কিন্তু আমি দেখেছি বুধাদিত্য যোগ হলে তার এফেক্টের পার্সেন্টেজ অনেক বেশি হয়। আচ্ছা, আচ্ছা, যে এমনি ধরুন এমনি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন 100টা বুধাদিত্য যোগ 100টা জাতকের ওপর হয়েছে, এই 100টা জাতকের মধ্যে 20 জনের আছে 6, 8, 12 কানেকশনের ওপর, আচ্ছা, বাকি 80 জনের আছে এমনি এমনি জায়গায়, নানা জায়গায় সেগুলো হয়ে আছে। কিন্তু আমি দেখেছি যে 20 জনের মধ্যে আছে, এখানে কিন্তু 8-10 জন 12 জনের কিন্তু এফেক্টটা হয়ে যাবে, আচ্ছা, কিন্তু এই 80 জনের মধ্যে কত পার্সেন্টেজ হবে এটা কিন্তু খুব ডাউটফুল। হবে না বলছি না, হবে, কিন্তু যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না। কাজে আমি এটা মানে চার্টের মাধ্যমে আমি আগের দিন এক্সাম্পল 1 দিয়ে গুরুচণ্ডাল দেখিয়েছিলাম, এখন 2 নম্বর 3 নম্বর এক্সাম্পল আমি একটা চার্ট দেখানো হচ্ছে। তা সেখানে আপনি দেখুন, এই যে 2 নম্বর যে এক্সাম্পল 2 বলে যে ওপরের যে চার্টটা আছে, এই চার্টটায় দেখুন যে এখানে 8 নম্বর ঘরে, এখানে 1 নম্বর ঘর হচ্ছে তুলা রাশি 1, 2 করে দেখানো আছে, ওখানে 12টা ঘর দেখানো আছে, সেখানে 8 নম্বর ঘরেতে দেখুন বুধ আর রবি ওখানে বুধাদিত্য যোগটা ক্রিয়েট করেছিল। এই যে বুধাদিত্য যোগটা ক্রিয়েট হয়েছে, এটা কার না, একজন ফেমাস মিনিস্টারের, আমাদের ভারতবর্ষের একজন মিনিস্টারের ছক এটা। কাজে বুঝতেই পারছেন একটা মিনিস্টার মানে তার নাম, সম্মান, খ্যাতি সব কিছুই তার জীবনে এসছে, এবং সেই যোগটা কোথায় তৈরি হয়েছে না, অষ্টম ঘরে তৈরি হয়েছে, এবং বুধকে না নবমপতি, এবং এখানে রবিকে না একাদশপতি। একাদশ ঘরের মালিক হচ্ছে রবি আর নবম ঘরের মালিক হচ্ছে বুধ। এই যে জ্যোতিষ শাস্ত্র, এই জ্যোতিষ শাস্ত্রে নানা জায়গায় উল্লেখ আছে যে যদি কোনো প্ল্যানেট তার ক্ষেত্র থেকে 12 নম্বর ঘরে বসে, তার যেখানে তার মানে হওয়া উচিত ক্ষেত্র, তার যেখানে তার মালিক, সেখান থেকে যদি সেই জায়গা থেকে তার 12 নম্বর ঘরেতে গিয়ে অবস্থান করে, তাহলে কি হবে না, সেই যে ঘরের কারকতা, সেই যে ঘরের যেগুলো থেকে বিচার করা হয়, যে ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে নষ্ট করবে। এবং ভাবের কারকতাগুলো তাহলে নষ্ট হবে। এখানে নবম যে 9th-এর যে ওনার, 9th ঘরের বা নবম ঘরের যে ওনার, সে কে? বুধ। সে বসেছে কোথায়? 8 নম্বর ঘরে। তাহলে 8 নম্বর ঘর থেকে যদি এই 9 নম্বর ঘর থেকে যদি দেখা যায়, তাহলে কি দেখবো যে নবম ঘরের দ্বাদশ ঘরে বসেছে বুধ। কাজে ওই ঘরটার তো তার মানে হ্যাম্পার হওয়া উচিত, ওই ঘরটার তার মানে ক্ষতি হওয়া উচিত, ওই ঘরটার ভাবের নষ্ট হওয়া উচিত, কারকতাগুলো সব নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে সেই জিনিসটা কিন্তু হয়নি, এখানে এই জিনিসটা হয়নি। এবং 8 নম্বর ঘরকে, এবং কি বলা হচ্ছে, 8 নম্বর ঘরকেও বলা হচ্ছে দুস্থান। এবং রবি যেখানে বসেছে সেটা হচ্ছে বৃষ রাশি, এবং এটাও একটা শত্রু ঘর রবির তো এটা মিত্র ঘর নয়, শত্রু ঘর। কাজে এই শত্রু ঘরে অবস্থান করা সত্ত্বেও এখানে কিন্তু জাতক প্রচুর ফেমাস হয়েছে। কাজে এখান থেকে আমরা এই 2 নম্বর থেকে আমরা দেখতে পেলাম যে জাতক কিরম ভাবে তার মানে নাম, খ্যাতি, সম্মান যেগুলো আমরা বলছি, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে সে পেয়েছে। এবার আপনি দেখুন নিচে 3 নম্বর ছকটা আছে, এক্সাম্পল 3, সেখানেও দেখুন 1, 2 করে সব লেখা আছে। এখানেও তুলা লগ্ন, এবং ইনি একজন খুব ফেমাস, এখন বর্তমানে এনাকে ভারতবর্ষের লেজেন্ড বলা যায়, বা একটা বিখ্যাত খুবই একজন জ্যোতিষ,
এবং বলা যেতে পারে পৃথিবী বিখ্যাত জ্যোতিষ। তাহলে এখানে দেখুন রবি আর বুধ কোথায় বুধাদিত্য যোগ ক্রিয়েট করেছে, না এখানে রবি আর বুধাদিত্য যোগ ক্রিয়েট করেছে দ্বাদশ ঘরে, দ্বাদশ ঘরে। হ্যাঁ, এবং এই যোগটা ফর্ম করলে দ্বাদশ ঘরে আর একটা জিনিস কি হয়, বিদেশে খুব সাকসেস পাওয়ার চান্স থাকে। দ্বাদশ থেকে একটা বিদেশের ব্যাপার স্যাপার তো এসে যায়, কাজে এখানেও কিন্তু একটা বিদেশের সম্ভাবনা থাকে। এবং 9 লট এখানেও কিন্তু বুধ এবং 11 লট এখানেও কিন্তু হচ্ছে রবি। হ্যাঁ, এবং এই যে বুধের মহাদশা শানের অন্তর্দশা যখন জাতকের যখন জীবনে এসছে, এই জাতকের জীবনে যখন এসছে তখন ইনি মানে চিফ গেস্ট হয়ে আমেরিকাতে একটা বৈদিক অ্যাস্ট্রোলজির কনফারেন্সে যোগ দেন এবং প্রচুর সেখানে সম্মানিত হন। কাজে এই যে যোগটায় তার মানে আমি দেখতে পেলাম যে এই 2 নম্বর আর 3 নম্বর চার্ট থেকে যে এখানে কিন্তু এই জাতকরা কিন্তু নাম খ্যাতি সুনাম যাই বলুন না কেন সমস্ত কিছু কিন্তু অধিকারী হয়েছেন এবং সেগুলো কিন্তু সে পেয়েছে। হ্যাঁ, এবার আমরা 4 নম্বর একটা চার্টে চলে যাব। বুধাদিত্য যোগটা আজকে পুরোপুরি দেখে নিই। বুধাদিত্য যোগ 4 নম্বর। ইনি একজন 4 নম্বর চার্টটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন 6 নম্বর ঘরেতে কিন্তু এখানে ফর্ম করেছে। 6 নম্বর ঘরে বুধাদিত্য যোগটা তৈরি হয়েছে এবং এই বুধাদিত্য যোগ কোথায় তৈরি হয়েছে, মীন রাশিতে তৈরি হয়েছে। এবং মীন রাশিটা হচ্ছে কত, 6 নম্বর ঘর। দেখুন চার্টেতে 6 নম্বর ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মীন রাশিতে বুধ হচ্ছে নিচস্থ। তার মানে বুধ এখানে কিন্তু সে যতটা তার পাওয়ার কথা, মানে পাওয়ার থাকা, শক্তি থাকার কথা, সেই শক্তিটা কিন্তু বুধের অতটা থাকবার কথা নয়। কারণ নিচস্থ হলে তার তো ক্ষমতাগুলো চলে যাবে। সে উচ্চস্থ হলে, তুঙ্গ হলে যে ব্যাপারগুলো থাকবে সেগুলো তো সে এখানে পাবে না। কিন্তু একাদশ ঘরে যেহেতু সে অবস্থান করছে, 6 নম্বর ঘরে অবস্থান করছে একাদশ পতির সঙ্গে, এবং এখানে রবি খারাপ নয়, সেহেতু বুধাদিত্য যোগটা এখানে এবং 6ষ্ঠ ঘরে, এখানেও দেখুন 6ষ্ঠ ঘরে। এবং ইনিও একজন খুব সাকসেসফুল ইঞ্জিনিয়ার এবং প্রচুর মানে সাকসেসফুল ইঞ্জিনিয়ার, এবং কি বলবো আপনাকে, ভারতবর্ষের একটা অন্যতম মানে নামকরা ইঞ্জিনিয়ার বলতে পারেন। কাজে এখানে আমরা দেখতে পেলাম যে দুটো মানে 3টে চার্টের মাধ্যমে যে 6, 8, 12 তিনটেই আমরা দেখলাম যে বুধাদিত্য যোগ, এবং আমি প্র্যাকটিক্যালও দেখেছি বুধাদিত্য যোগটা এই রকম জায়গায় হলে ফল দেওয়ার প্রবণতাটা অনেক বেশি হয়, অনেক বেশি হয়, জেনারেলের থেকে অনেক বেশি হয়। কারণ বুধাদিত্য যোগ তো বললাম আপনাকে প্রচুর পরিমাণে বুধাদিত্য যোগ পাওয়া যায়। কাজে বুধাদিত্য যোগটা একদম মানে খুব এতে চলে এসছে, মানে সবার ক্ষেত্রেই মানে কি বলবো, কিছু লোকের ছাড়াই বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যায়, কিন্তু সেই অনুযায়ী রেজাল্টটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে ওরকম জায়গায় পেলে বেশি রেজাল্টটা আসার সম্ভাবনা থাকে। এটা হলো আমাদের বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগটা তাহলে আজকে আমরা কমপ্লিট করতে পারলাম। এবার আমরা চলে যাচ্ছি এবার আলোচনায়। আমরা যেহেতু মানে বুধাদিত্য যে যোগটা যেটা বোঝা যাচ্ছে মানে চার্টের উপর বিচার করছে, মানে কোন ঘরে কোনটা রয়েছে তার উপর বিচার করছে, মানে ঠিক ভালোভাবে প্রভাব দেবে না কিছুটা খারাপ প্রভাব থাকবে না খুব বেশি ভালো প্রভাব দেবে। খারাপ প্রভাবের থেকেও যে ফলটা পাওয়ার কথা সেই ফলটা পাওয়া যাচ্ছে না। একদমই। একটা যোগ তৈরি হলে লাইফে তো সেটা প্রভাব থাকবে, ফলটা হবে সেটা সেভাবে পাওয়া যায় না জেনারেলি সেভাবে যতটা যত জাতক জাতিকার চার্টে ছকটা মানে যোগটা দেখা যায় সেই অনুযায়ী কিন্তু সব জাতক জাতিকা সেই ফলটা পায় না। আমি এটা দেখেছি প্র্যাকটিক্যালি যে 6, 8, 12তে তবু তুলনামূলক অনেক বেশি এটা ফলটা পাওয়া যায়, এবং সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা একটা অন্য যোগ নিয়ে আলোচনা করি, ছোট্ট একটু যোগে যাচ্ছি, মানে চতুর্সাগর যোগ। মানে এই যোগটার নাম হয়তো অনেকেই শোনেননি, আমার কাছেও নতুন, তো এই যোগটা নিয়ে কি বলবেন? চতুর্সাগর যোগ একটা ইম্পর্টেন্ট যোগ। এই যোগটা আমরা একটা চার্ট দেখছি, একটা এখানে এক্সাম্পল 5 আমরা দেখবো এক্ষুনি, যে চার্টটার মাধ্যমে আমরা চতুর্সাগর যোগটা দেখতে পাবো। হ্যাঁ, আমরা এখনো দেখতে পাচ্ছি না 5 নম্বর, এটা 5 নম্বর চার্টটা দেখানোর জন্য বলছি। হ্যাঁ, 5 নম্বর চার্টটা দেখলে সুবিধা হতো। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি সেই 5 নম্বর চার্ট। হ্যাঁ, 5 নম্বর চার্টটা এখন দেখা যাচ্ছে। এই 5 নম্বর চার্টে দেখুন 1, 2 করে লেখা আছে। তাহলে এই যোগটা কখন তৈরি হয়,
না, এই যোগটা তৈরি হয় প্রত্যেক কেন্দ্রে যখন গ্রহ থাকে, প্রত্যেকটা কেন্দ্র মানে 1, 4, 7 আর 10 এই চারটে তো কেন্দ্র, এই প্রত্যেকটা 1 নম্বর ঘরে মানে প্রথম হাউসে, প্রথম গৃহে, চতুর্থ গৃহে, সপ্তম গৃহে এবং দশম গৃহে, এই চারটে গৃহে যখন এই প্ল্যানেটগুলো থাকে প্রত্যেকটা কেন্দ্রে, তখন এই যোগটা তৈরি হয়। এবং এই যোগটা থাকলে প্রচন্ড মানে কি বলবো আপনাকে, জাতক খুব সুনামের সঙ্গে আয় করে, জাতক একজন শাসক বা তার সমতুল্য হয়, জাতক দীর্ঘায়ু হয়, সমৃদ্ধিশালী হয় এবং উন্নতশীল একজন ব্যক্তি হয়। মানে নাম ডাক এগুলো কিন্তু প্রচুর থাকে। হ্যাঁ, এবং সন্তানরা এই যোগ থাকলে দেখা যায় যে তাদের সন্তানরাও খুব ভালো হয়। এবং এই যোগটা শুধু তাই নয়, এই যোগটা দেখা যায় যে, এটা আবার পরে উদাহরণ দিয়ে যদি আজ কথা বলি কোনো এপিসোডে বলবো, দেখতে পাবেন এই যোগটা থাকলে বেশিরভাগ মানুষের মানে কি বলবো, মানে জাতকের নাম এই চার চতুর্সাগর যোগটা হলো কেন, মানে 4 সাগরের পারে এর নাম ছড়িয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, মানে বিশাল বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই কেন্দ্র একটা আমাদের এই যে ছক আছে, এই যে ন্যাটাল চার্ট আছে বা জন্মকুণ্ডলী আছে, ব্যক্তি হন যে মানে সারা পৃথিবীতেও তো তার নাম, হ্যাঁ মানে এটাই মানে 4 সমুদ্রের সীমানায় ছড়িয়ে পড়ে, মানে হচ্ছে যে ফেমাস হয়ে যায়, মানে দেশের গণ্ডি বেরিয়ে সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত লোক, যাদের বিশ্ববিখ্যাত লোক হয় তাদের মধ্যে কিন্তু একজন হয়। এই চতুর্সাগর যোগ মানে 4টে কেন্দ্রে গ্রহ থাকলে সেটাই কিন্তু অস্বীকার করে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো যোগ একটা, এবং যোগ নিয়ে আলোচনা করতে করতে আমরা আরো অনেক যোগ নিয়ে আলোচনা করব পরবর্তী সব এপিসোডে। সব মানে এই যে চতুর্সাগর যোগ যেটা আপনি বললেন, মানে ফেমাস লোক যাদের এটা থাকে, তো এখানে কি মানে ভালো গুণটাই বেশি, মানে ভালো প্রভাবটাই বেশি থাকে এই যোগে, মানে নিশ্চয়ই সেখানে ভালো প্রভাবই বেশি থাকে। হ্যাঁ, এই যোগটা তো মানে ভালো যোগ, এই যোগটা তো লাইফে থাকলে তার উন্নতি হচ্ছে। এই যে বললাম, সুনামের সঙ্গে সে আয় করবে, একজন শাসক বা সমতুল্য হবে, মানে শক্তিশালী হবে, ফেমাস হবে এবং সমৃদ্ধিশীল হবে, দীর্ঘায়ু হবে। কোনটা তার খারাপ? সবগুলোই তো তার ভালো হচ্ছে। মানে চতুর্সাগর যোগ একটা খুব ভালো যোগ, এবং এটা লাইফে থাকলে তার নামটাও এত বেশি হয়ে যায় অনেক সময় যে তার নামটা চারদিকে ছড়িয়ে পড়ে। এই চারদিকে ছড়িয়ে পড়ার ক্ষেত্রেই বলা হচ্ছে যে 4 সমুদ্রের পারে তার নাম ঘুরে বেড়াবে, সেই জন্যই নামটাও দেওয়া হয়েছে চতুর্সাগর যোগ। এই চতুর্সাগর যোগ, এটাই হচ্ছে চতুর্সাগর যোগ সম্বন্ধে কথা। কিন্তু যোগ নিয়ে আজকে আর আলোচনা যোগ নিয়ে করব না। এবার আমরা পরবর্তী আলোচনায় যাব। তার আগে একটু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই দেখুন টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে নেবেন। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িহাট চেম্বারে পাচ্ছেন, এছাড়া বালি পাচ্ছেন এবং মায়াপুরে পাচ্ছেন। গড়িহাট, বালি এবং মায়াপুর এই 3টি জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন। তাই যারা যোগাযোগ করতে চাইছেন আগে থেকে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন। আর কোনো কারণে আপনারা যদি যোগাযোগ করতে না পারছেন বা চেম্বারে না আসতে পারছেন, যেমন কলকাতার দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা গড়িহাট চেম্বারে স্যারকে সবসময় পেয়ে যাচ্ছেন। আর যারা বাইরের রয়েছেন, বালিতে পাচ্ছেন, মায়াপুরে পাচ্ছেন, কৃষ্ণনগর, নদিয়ার দর্শক বন্ধুরা মায়াপুরে পেয়ে যাচ্ছেন। আর এই 3টি চেম্বারের মধ্যে যদি কোনো চেম্বারে আপনারা আসতে না পারেন, যারা দূরের দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে হবে, আগে থেকে ফোন করে যোগাযোগ করে নেবেন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, তাই আগে থেকে ফোন করে যোগাযোগ করলেই কিন্তু সমস্যার সমাধানের রাস্তা বা পথ সেখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে। তাই আবারও বলবো, সমস্যা নিয়ে বসে থাকবেন না। যখন দেখছেন কোনো জিনিস বারবার বাধা পড়ছে বা কোনো কাজ করতে চাইছেন কিছুতেই হচ্ছে না, সব কিছুতেই বাধা বা ভালো সময়ের জায়গায় খারাপ সময় দিয়ে আপনাদের জীবনটা যাচ্ছে, সেই খারাপ সময় থেকে কিভাবে বেরোবেন সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। কারণ খারাপ সময়ের মধ্যে দেখবেন যেটাই ভালো করতে যাচ্ছেন হয়তো খারাপই হচ্ছে, কিন্তু সেই সময়টা থেকে বেরোনোর উপায় কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তার জন্য কিন্তু যোগাযোগ আপনাকেই করতে হবে, উদ্যোগ আপনাকেই নিতে হবে, নিজের জীবন সম্পর্কে সিরিয়াস আপনাকেই হতে হবে। কারণ যতক্ষণ না আপনি নিজের জীবন সম্পর্কে সিরিয়াস হবেন ততদিন কিন্তু জীবনে সাকসেস আপনারা পাবেন না। আর একজন ভালো জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাদের জীবনের সঠিক গাইডলাইনটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারেন। আর অবশ্যই আপনারা তো জানেনই, যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন,
স্যার কিন্তু পড়াশোনা পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন এবং দীর্ঘ 25 বছর ধরে তিনি কিন্তু জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন। বহু মানুষের জটিল কঠিন সমস্যার কিন্তু একটা স্থায়ী সমাধান দিয়েছেন এবং যাদের ডেট অফ বার্থ টাইম প্লেস জানা নেই তারাও কিন্তু স্যারের কাছে আসতে পারেন, কারণ অনেকেই ভাবেন ডেট অফ বার্থ ঠিকভাবে জানা নেই, সেখানে গিয়ে কি হবে, সেখানে কোনো চিন্তার বিষয় নেই। আপনারা চেম্বারে আসবেন, চেম্বারের সামনাসামনি দেখা করে বা সাক্ষাৎ করে সেখান থেকে যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। যাদের ডেট অফ বার্থ জানা নেই তাদের অনলাইন কনসালটেশনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়, তাদের চেম্বারে আসতে হবে, সামনাসামনি দেখা করে আপনারা জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর হোরারি পদ্ধতির মাধ্যমে জন্ম সময় জন্ম তারিখ না জানা থাকলেও আপনারা যে কোনো সমস্যার সঠিক সমাধান পেয়ে যাবেন এবং তিনি বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে কিন্তু বিচার করে শুভাশুভ ফলদান করে থাকেন। তাই অবশ্যই যোগাযোগ করবেন, সমস্যা থাকলে দেরি করবেন না। চলে যাচ্ছি আমরা পরবর্তী আলোচনায়। আচ্ছা স্যার, এবার একটু নক্ষত্র নিয়ে আসছি, একটু অশ্বিনী নক্ষত্র নিয়ে যদি বলেন। হ্যাঁ, নক্ষত্র নিয়ে আজকে একটু শুরু করা যাক। আমরা তো অনেক বিষয় নিয়ে শুরু করেছি, সেগুলো আবার পরবর্তীকালে আলোচনা করব। আজকে একটু নতুন বিষয় নিয়ে শুরু করা যাক, যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। জানি না কতটা টাইম এখন আমাদের বাকি আছে হাতে, একটু শুরু করি, জাস্ট একটু শুরু করা যাক। যে অশ্বিনী হচ্ছে প্রথম নক্ষত্র জাতচক্রের, এবং এখন এই অশ্বিনী নক্ষত্রের জাতক অতিশয় শান্ত এবং স্থির স্বভাবের হয়। আমাদের এখানে স্থির স্বভাবের হয়। এখানে কি হচ্ছে, অপরের দৃষ্টি এবং উপলব্ধির আড়ালে সে কি করছে, অপরের দৃষ্টি এবং উপলব্ধির আড়ালে সে নিজ কর্তব্য করে থাকে। সে যে কাজগুলো করে সে সকলের সামনে যতটা না করে, সে দৃষ্টির অন্তরালে সে সব কাজগুলো সব কিছু করতে চেষ্টা করে এবং করে যায়। এবং সে যদি একবার কোনো সিদ্ধান্তে রূপায়ণ, মানে সিদ্ধান্তে যদি সে আসে, কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে জীবনে, তাহলে কিন্তু সেটা রূপায়ণ করতে অতিশয় দৃঢ়চেতা হবে। সে মানে চিন্তা ভাবনার বাইরে সে থাকবে এবং সে ওরকমভাবে চলবে। যারা এই জাতককে ভালোবাসবে, যারা এই জাতককে ভালোবাসবে, জাতক কিন্তু তাদের প্রতি খুব বিশ্বস্ত হবে। এবং এই যে যারা ওকে জীবনে খুব ভালোবাসবে তাদের জন্য যে কোনো রকম আত্মত্যাগ করতেও ও একবারও ভাববে না। এই অশ্বিনী নক্ষত্রের জাতকদের এগুলো হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। হ্যাঁ, এবং এই জাতকরা কোনো রকম বিপদের দিনে, কোনো রকম কারো বিপদের দিনে সত্যি করে যদি বন্ধু কেউ থেকে থাকে, এই জাতকরা কিন্তু সেই বন্ধু হবে। এই জাতকের এগুলো অনেক গুণ আছে। এই জাতক যদি কোনো মানে কর্ম করার আগে, কোনো কিছু শুরু করার আগে সে অগ্রপশ্চাৎ পুরোপুরি ভালোভাবে নিখুঁতভাবে বিচার করে তারপর কিন্তু কর্ম শুরু করবে। সে দুমদাম কর্ম কিন্তু শুরু করবে না। সে অনেক কিছু চিন্তা ভাবনা করবে, সেগুলো দেখবে কতখানি তার ঠিক আছে বেঠিক আছে, মানে পুরোপুরি সে ভালোভাবে বিচার বিবেচনা করে সে তখন তার কর্ম তৈরি করবে। হ্যাঁ, এই জাতকরা সাধারণত খুব বুদ্ধিমান হয়। জেনারেলি এই জাতকরা বুদ্ধিটা বেশ ভালোই থাকে। হ্যাঁ, এবং সাধারণত দেখা যায় যে 30 বছর পর্যন্ত এদের কিন্তু জীবনে উন্নতি বলতে যেটা বোঝায় সেটা খুব একটা আসে না। আচ্ছা আচ্ছা। 30 বছরের পর, 30 বছরের মানে এই 30 বছরের যে জীবন, এটা কিন্তু একটু সংগ্রামশীল হয় বলতে পারেন। এই 30 বছরের পর 30 থেকে 50 এই বছরে দেখা যায় তাদের কিন্তু উন্নতিটা খুব সুদৃঢ় উন্নতি হয়। আচ্ছা আচ্ছা, মানে দেরিতে উন্নতি হয় কিন্তু ভালো উন্নতি হয়, মানে ভালো সুদৃঢ় হয়। হ্যাঁ, সাধারণত এইসব জাতক খুব সুস্বাস্থ্যের অধিকারী হয়। হ্যাঁ, এবং নিজের চেষ্টায়, নিজের প্রতিভায় এরা কিন্তু নিজের ভাগ্যের উন্নতি করে। হ্যাঁ, এরা খুবই নিজের ভাগ্য গড়ে তোলে যাকে বলা হয়। হ্যাঁ, এবং সাধারণত দেখা যায় 24, 26, 34, 52, 63 এবং 69 সাল, 69 বছর বয়স, সাল নয় 69 বছর যখন এদের বয়স হয়, এই বছরগুলো কিন্তু সাধারণত এদের লাইফে খুব একটা ইঙ্গিতপূর্ণ এবং ভাগ্যের নানা রকম পরিবর্তনের একটা দেখা যায়। মানে এই বছরগুলোতে দেখা যায় জেনারেলি এদের ভাগ্যের কিছু না কিছু একটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, মানে বেশি বয়সে গিয়ে কিছু পরিবর্তন হচ্ছে সেখানে। হ্যাঁ, বেশি বয়সে গিয়ে কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা তো গেল অশ্বিনী জাতকের মানে কিরকম হয়।
এরপরও কি আমাদের কিছু টাইম না, আমাদের হাতে সময় একদমই কম আছে। তাহলে অশ্বিনী নক্ষত্র নিয়ে আমরা আগামী পর্বে আরো বিস্তারিত আলোচনা করে নেব। সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে অশ্বিনী নক্ষত্রে যে জাতক জাতিকা রয়েছেন কি ধরনের তাদের ক্যারেক্টারিস্টিক হয় বা কিভাবে তারা জীবন উন্নতি করে, আরো বিস্তারিত বিষয় আমরা আগামী পর্বে আলোচনা করে নেব। যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। শেষ করার আগে আবারও বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন দেরি করবেন না, বসে থাকবেন না। বসে থাকলে কিন্তু সমস্যা আরো বাড়বে এবং সমস্যা যদি বেশি জটিল হয়ে যায় তখন কিন্তু আর সমাধানের উপায়টাও সেখানে থাকে না। কারণ যেটা বলা হয় দেওয়ালে পিঠ থেকে গেলে তখন কিন্তু আর সমাধানের কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। তাই একটু সময় থাকতে থাকতে সতর্ক হবেন, সচেতন হবেন নিজেদের জীবন সম্পর্কে। স্যারের কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন, বহু জটিল কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় গিয়ে কোনো কাজ হয়নি, সমস্যার সমাধান হয়নি, তারাও কিন্তু স্যারের কাছে এসে উপকৃত হয়েছেন। এবং একবার যিনি এসছেন যে উপকৃত হয়েছেন তাদের জীবনে মানে সারা জীবনেও যে কোনো সমস্যাতে তারা কিন্তু বারবার ছুটে আসেন স্যারের কাছে। আর স্যার দীর্ঘ বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন। তাই যোগাযোগ করবেন। আবারও শেষ করার আগে বুকিং নাম্বারটি বলে রাখছি, টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে 7998040396। এই চেম্বারগুলোতে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। এবং অনলাইন কনসালটেশনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না এই বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, জ্যোতিষশাস্ত্রকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন, তারাও এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমরা এখানেই আজ অনুষ্ঠান শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম পূর্ণমাদাঃ पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्।